সুদর্শক মণ্ডলী, আপনাদের আড্ডা স্টেশন বিডিতে স্বাগতম। আজকে আমাদের আড্ডা স্টেশন বিডিতে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। উনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী সৈয়দ মহিদুল কবির। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আড্ডা স্টেশনের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দেশে ও বাইরে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আমাদের এই চ্যানেলটা হচ্ছে আড্ডা স্টেশন বিডি। আপনি হয়তো বুঝতে পেরেছেন। আড্ডা বলতে আমরা দেখেন, আড্ডা ছাড়া তো আসলে মানুষ বাঁচে না। আড্ডা মানুষের লাইফের একটা মেইন পার্ট। মানুষ দেখবেন যে কত স্ট্রেস থাকে, যেখানেই থাকে না কেন, যখন তার একজন পুরাতন বন্ধুর সাথে দেখা হয় বা কোনো একজন অনেক দিনের পরিচিত মানুষের সাথে দেখা হয়, যখন দুটি কথা হয়, তখন দেখবেন যে তার 50% স্ট্রেস দূর হয়ে যায়। তো আমরা এই জি। আড্ডা স্টেশন বিডিতে আমরা তাদের স্মৃতি নিয়ে কথা বলি, তাদের নানান স্মৃতিচারণ নিয়ে কথা বলি। তো আজকে যেহেতু আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেলাম, তো সেই হিসেবে আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনার তো আ যতদূর জানি আপনার দেশের বাড়ি বাগেরহাট। তো হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি বাগেরহাটের জি, দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটের সদর উপজেলার বাসিন্দা। সদর উপজেলার বাসিন্দা আপনি। আচ্ছা, বাগেরহাটে আপনার আ আ স্কুল জীবন কোথায় কেটেছে? আসলে আমরা একটি সৌভাগ্যমণ্ডিত জনগোষ্ঠী এবং আমাদের যখন শৈশব শুরু হয়, আমাদের শৈশবটা ঠিক স্বাধীনতার পরপর শুরু তো। আমাদের অনেক কিছু আমরা দেখেছি এবং দক্ষিণাঞ্চল একটি অবহেলিত মহকুমা ছিল তখন। আমরা আমার জন্ম ৬৯ এ, স্বাধীনতার আগে। কিন্তু আমি স্কুলে একটু আর্লি এজে গেছি। আমার প্রাইমারি এডুকেশন শুরু হয়েছিল আমাদের গ্রামে। তো আমার গ্রামের স্কুলের নাম বালিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিছু প্রয়োজনীয় কারণে আমি অন্য আরেকটা স্কুলে পড়েছি, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইখান থেকে আমাদের সময় আপনি হয়তো জানবেন যে তখন সেন্টারে পরীক্ষা হতো। মানে প্রাথমিক যে সমাপনী পরীক্ষাটা ৫ম শ্রেণীতে এখন দেয়, তখন সেন্টারে পরীক্ষা হতো। তো সে একটা স্মৃতিবহুল, আমরা সেন্টারে ১ম পরীক্ষা দিলাম। এভাবেই স্কুলের কারিকুলামগুলো আমাদের শুরু হলো প্রাথমিক। আচ্ছা, প্রাথমিকের পরে আপনারা তো হাই স্কুলে গেলেন। তো হ্যাঁ, বাগেরহাটে হ্যাঁ, বাগেরহাটে হাই স্কুলে আসলে যোগাযোগের জন্য কাছের স্কুলেই ভর্তি হয়েছিলাম। সেটা আমাদের দর্শানীর ঐতিহ্যবাহী জমিদারদের আম অর্থায়নে নির্মিত যদুনাথ ইনস্টিটিউশন দর্শানী। ওই স্কুলে আমরা ৬ষ্ঠ শ্রেণীতে আমি ভর্তি হই এবং ওখান থেকে আমি এসএসসি পাস করি। এই ছিল আমাদের আপনাদের সময় দর্শনী যোজনা ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কে ছিলেন? আমাদের প্রধান শিক্ষক। আমাদের একটু আগে ছিল আমাদের একজন শিক্ষক, কিন্তু আমরা পেয়েছি কাউসার স্যারকে। উনি প্রধান শিক্ষক ছিলেন। উনি এখন বিগত বেহেশতবাসী। উনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন। আ তো স্কুল জীবনের পরে কলেজ জীবন শুরু হলো। তো কলেজ জীবন আপনি কি বাগেরহাটেই ছিলেন? না, কলেজে আমি বাগেরহাট সরকারি পিসি কলেজ প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম। এটা হলো ১৯৮৬ সালে আমাদের কারিকুলাম শুরু হয় উচ্চ মাধ্যমিক। তো এই কলেজ জীবনে আমরা আমাদের খুব ভালো একটি শিক্ষা পরিবেশ পেয়েছি। তখন আমাদের অধ্যক্ষ ছিলেন মুজিবুর রহমান স্যার। উনি বরজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনা বিএল বিএল কলেজ থেকে কলেজের, হ্যাঁ। উনি আসছিলেন। আমরা অনেক ভালো, ভালো টিচার পেয়েছিলাম সে সময়। আমার মনে আছে তখন আমরা আম স্কাউটিং করতাম। তারপরে অনেক খেলাধুলা ওখানে ছিল। বুলবুল স্যার ছিল। বাইরে উনি বদলি ছিলেন, তবু ওখানে আসতেন। তারপরে কলেজ থেকে আমাদের মনে আছে আমরা ১ম শিক্ষা সফরে গেছিলাম সুন্দরবনে। ওই ওই ১ম জীবনে হলো আমাদের
ওই বয়সে বাইরে রাত কাটানো। সে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। সুন্দরবনের ভিতরে তো তখন যাওয়া যেত না। তখন সন্ধ্যার দিকে রওনা দিয়ে পরের দিন বিকেলের দিকে আমরা সুন্দরবনের দিকে পৌঁছালাম। সেখানে আমাদের পিকনিকের মতো হলো। আপনার মনে থাকতে পারে এটা চাঁদপাই রেঞ্জ। চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ওখানে, রেঞ্জ, হ্যাঁ, মোংলা হয়ে চাঁদপাই রেঞ্জের হ্যাঁ। যেতেই একটা সুন্দরবনের দৃশ্য, সে মানে মনোমুগ্ধকর দৃশ্য। ম্যানগ্রোভ ফরেস্ট তো তখন জানতাম না, তখন ছাত্র বয়স ছিল। এখন জানি যে ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে ওইগুলো যেগুলো পানি উঠে আবার জোয়ারের পানিটা নেমে যায়। এবং যেখানে হ্যাঁ, এখানে শিকড় দিয়ে আবার গাছ শিকড়ে গাছ জন্মায়। জন্মায় এবং ওখানে দেখতে দেখতে একটা অবিরাম যে চোখের যে দৃশ্যটা, চোখ জুড়ানো দৃশ্য। লঞ্চ যেখানে চলে না সেখান দিয়ে আমাদের নৌকা নিয়ে চাঁদপাই রেঞ্জে আমরা নামছিলাম। এখন তো সুন্দরবনে অনেকগুলো জায়গা হয়েছে, যেমন আহ পর্যটন স্পট হয়েছে, কুমির পর্যটন কেন্দ্র হয়েছে, ইকো রিসোর্ট হয়েছে আশেপাশে অনেকগুলো। এখন আমি একটু অন্যদিকে আসি। আপনাদের পিসি কলেজে তখন কি মানে খেলাধুলার ইভেন্ট কেমন ছিল? মাঠের খেলাধুলা কেমন ছিল? পিসি কলেজে আসলে পরিবেশটা অনেক ভালো ছিল। এখন তো বড় একটা মাঠ আছে। পিসি কলেজে তখন টুর্নামেন্ট হতো। আমার মনে আছে তখন ক্রিকেটও শুরু হয়ে গেছিল। বাগেরহাটে ক্রিকেট হতো। আমার কিছু বন্ধু-বান্ধব ক্রিকেটও খেলতো। আমি অবশ্য তখন ক্রিকেট খেলি নাই। তখন ঢাকায় আসার পরে আমি কিছুদিন ক্রিকেট খেলেছি আমাদের বন্ধু-বান্ধবের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। আচ্ছা, এমন হয়েছে কিনা যে ইন্টারমিডিয়েট পড়াকালীন আপনার বেশ কিছু ক্লোজ বন্ধু-বান্ধব ছিল, যে যাদের আসলে এখন আর ওইভাবে যাদের সাথে দেখা না, হয় না? উচ্চ মাধ্যমিকের স্মৃতি সবাই তো বা এটাকে, ২-৪ জন হ্যাঁ, ফ্রেন্ড ছিল যারা খুব দেখা ক্লোজ হয় কিন্তু না ঠিক এভাবে না। কাজের সবার সাথে ওই দেখা হলে ওই আন্তরিকতাটা থাকে। কিন্তু আমি যে পেশায় আসছি, আমার পেশাটা একটু ক্রস ম্যাচিং পেশা হয়েছে। আমি পড়াশোনা করেছি আ মানে হিসাব বিজ্ঞানে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করি অ্যাকাউন্টিং এ। পরে একটা চাকরি করতে গেছিলাম। সেখানেও চাকরি করেছি, কর্পোরেট জব। তখন মনে করলাম যে এইসব চাকরির থেকে একটা প্রফেশনালিজম ভালো। আমার এক বন্ধু, ও এখন ব্রিটেনে থাকে। উনার নাম সৈয়দ জুলফিকার হায়দার। সে আমাকে বুদ্ধি দিল। সে অবশ্য পড়ে নাই, আমাকে বুদ্ধি দিল, "তুমি যেহেতু কর্পোরেট প্র্যাকটিস করো, তোমার ল প্রফেশন এ তুমি যেতে পারো।" তখন আমি ল প্রফেশনে পড়াশোনা করি। পরে আমি লতে এলএলএম করি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। এলএলএম এর পরে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে জয়েন করি। তার আগে ঢাকা আইনজীবী সমিতি, যেটা দক্ষিণ উপমহাদেশের মানে সদস্যের দিক থেকে অনেক বড় এবং অনেক প্রাচীন। এখন প্রায় ৩০,০০০ এর মতো সদস্য আছে। ওই ওখানে আমি প্র্যাকটিস শুরু করি। আমার সদস্য সংখ্যা ছিল প্রায় ৮,০০০ এর ঘরে। সেই ক্ষেত্রে আমি প্রায় ২০,০০০ এর সিনিয়র লয়ার। ২০,০০০ সদস্য আমার নিচে আছে। এই আরকি। ওই আমাদের বন্ধু-বান্ধবরা এই পেশায় খুব কম আসছে। তারা বিভিন্ন রকম কর্পোরেট জব করে। কেউ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে সরকারের বিভিন্ন পদে আছে। আমার কিছু বান্ধবীরা আছে টিচার। ২-১ জন আল্লাহ মারাও গেছেন বিভিন্নভাবে। আমরা সুস্থ আছি আল্লাহর করে অশেষ শুকরিয়া। এই আরকি। তো আপনি তো এখন সুপ্রিম কোর্টেই আছেন আরকি। হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমি আসলে আ সুপ্রিম কোর্টে কর্পোরেট প্র্যাকটিস গুলো করি। সিভিল লিটিগেশন করি এবং কনস্টিটিউশনাল ম্যাটার করি এবং মানে আ আপনারা জানেন যে মানে ট্যাক্সেশন এবং কাস্টমস আমার প্রিয় সাবজেক্ট, ওটাও করি। একটু আপনাকে একটু প্রশ্ন আমি করতে চাই। সেটা আপনার সম্পর্কে আমি যেটা দেখেছি পেপার পত্র-পত্রিকায়, যে আপনি বোধহয় জনস্বার্থেও কয়েকবার রিট না, আসলে এই জনস্বার্থের বিষয়টা আমাদের, হ্যাঁ, আমার মানে খাদ্য নিয়ে আপনি বোধহয় হ্যাঁ, হ্যাঁ, কয়েকটা ঠিকই বলেছেন। আমি যখন ১ম প্র্যাকটিস শুরু করি, তখন এই রাষ্ট্রের প্রতি আমার একটা দায়বদ্ধতা ছিল। কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন। সেই সুবাদে বলা যায় রাষ্ট্রের পয়সা দিয়ে আমরা পড়ছি। আমার অন্য ভাই-বোনরা ছিল। কারণ আমরা তখন সরকারি কর্মচারীদের একটা বৃত্তি ছিল। ওই বৃত্তির টাকা দিয়ে আমরা পড়াশোনা করতাম। তো সেই দায়বদ্ধতা থেকে মনে করলাম যে একটা সুযোগ আসছে জনগণের জন্য কিছু করার। তখন কিছু অবহেলিত সেক্টর ছিল। যখন ১ম কাজ শুরু করি তখন আমার মনে আছে, যেমন বাংলাদেশে খাদ্যে ভেজাল একটা বিরাট ব্যাপার ছিল। তখন আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওর
সহায়তায় একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুরু করি। যেটা ছিল যে এখন যেটা নিরাপদ খাদ্য আইন তখনও হয়েছিল কিন্তু আইনটা কার্যকারিতা ছিল না। তো এই আইনটাকে কার্যকারিতার জন্য একটা আ যেটাকে বলা হয় সাংবিধানিক আদালতে যে পিটিশন দেয়া হয়, রিট পিটিশন ওইটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 102 সাব আর্টিকেল 2 এ যে দরখাস্তগুলো করা হয়। তো এটা যেহেতু জনস্বার্থের মামলা, এটা জনস্বার্থের মামলা ২ ভাবে করা যায় বাংলাদেশে। আ আমারটা করা হয়েছিল একটা এনজিওর তরফ থেকে। পরবর্তীতে আমি নিজেও অনেক পিটিশনার হয়ে করেছি। তো ওই মামলাটার যে বিষয়বস্তু ছিল সেটা হলো কেন এই খাদ্য আইনটা কার্যকরিত হবে না এবং কেন খাদ্য বিধিমালা তৈরি হবে না। তো একটা আইন তৈরি হলেও সেটা কার্যকারিতা করার জন্য ২ রকম হয়। আইনের ভিতরে বলা থাকে যে যেদিনকে আইনটা গেজেট আকারে প্রকাশিত হবে সেদিনকে থেকে কার্যকারিতা হবে। কিন্তু এই আইনটার মধ্যে বলা হয়েছিল সরকার আরেকটা গেজেট প্রজ্ঞাপন দিয়ে আইনটা কার্যকারিতা করবে। আমাদের মনে হয়েছিল তখন সরকারের বিভিন্ন প্রেশার গ্রুপ ছিল বা সরকারের সক্ষমতার অভাব ছিল। আইনটা তৈরি করে তারা কিছুদিন অফ ছিল। এই সুযোগে দেশে খাদ্য ভেজাল বেড়ে গিয়েছিল। যেমন আম এবং অন্যান্য খাদ্যে ফরমালিন দেওয়া হতো এবং পুলিশ দেখা যেত গাড়ির কে গাড়ি মানুষের টমেটো, আম এগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। র‍্যাব গাড়ি দিয়ে লোডার দিয়ে ডিস্ট্রয় করে দিত। তখন এগুলো আমাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছিল। আদালতও তার ভূমিকা রেখেছে। আদালত ১ম এ রুল দিল ২০১৪ সালে। ১৪ সাল ব্যাপী শুনানি হলো। ১৫ সালেও হলো। বিধিমালা তৈরি হলো। সবচেয়ে খুশির বিষয় আপনি জেনে অবাক হবেন বা আপনার দর্শকরা শুনে প্রীত হবে যে হাইকোর্ট ডিভিশন একটা বিধিমালা তৈরি করে দিল। রুলস মানে আইনটা কিভাবে কাজ করবে, কিভাবে খাদ্য কর্তৃপক্ষ গঠিত হবে। তো আমাদের মনে আছে আমার এই ছোট্ট প্রয়াসে আম তখন আমাদের অ্যাপিলেট ডিভিশন থেকে বিদায় নিয়েছে মাই লর্ড জাস্টিস আম হোসেন হায়দার, মির্জা হোসেন হায়দার। উনার বিরাট ভূমিকা ছিল। তারপরে আমাদের একজন সিনিয়র জাজ ছিলেন খুরশিদ আলম সরকার, উনিও ছিলেন। তারপরে রুলটা করেছিলেন আ ডক্টর কাজী রেজাউল হক। তো সবাই খুব মেধাবী জাজ। সবার প্রয়াসে এখন যে আপনারা ওই যে সচিবালয়ের যে আব্দুল গনি রোডে যে খাদ্য ভবন দেখেন, ওইখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় এবং প্রায় ২০০ লোকের অ্যাপয়েন্টমেন্ট হয়। তখন ১৫ই ফেব্রুয়ারি ২০১৫ সালে খাদ্য কর্তৃপক্ষ এই আইনে বলে হাইকোর্টের বিধিমালা অনুযায়ী এটা চালু হয়ে না যায়। এটা তো এখন থেকে খুব ভালো কাজ করতেছে হ্যাঁ, তারা। এটা পাবলিক হেলথ সেক্টরের হুম। জন্য এটা তো বিশেষ একটা তো ব্যাপার। হ্যাঁ, উম এগুলো করেছি আরকি। এগুলো করি আমরা। ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর একটা কাজের সঙ্গে আপনি জড়িত হয়েছিলেন। তো আমরা আ এই ব্যাপারে তো কথা বললামই। তো আমরা একটু আসতে চাই একটু পিছনের দিকে যে আপনি ইন্টারমিডিয়েট শেষ করে যখন আ ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন, সেই সময়ের হল জীবনের কোনো স্মৃতি বা সেই সময় তো ৯০ দশক পর আসলে আমি বাস্তবিক কথা হলো আমি অল থ্রু কমার্সে পড়াশোনা করতাম। তা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের তখন নতুন কমার্স ফ্যাকাল্টি পিসি কলেজে নতুন কমার্স শুরু হয়েছিল। তখন আমি বিভিন্ন ইনকনভিনিয়েন্স এর কারণে আমি অনার্সে ভর্তি হতে পারিনি। তো পিসি কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করেছিলাম। তো সেই হিসেবে আমি রাজশাহী থেকে একটা গ্র্যাজুয়েশন করি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তো তখন গ্র্যাজুয়েশন করার পরে ঢাকায় আসলাম। তো ঢাকায় তখন আমাদের মাস্টার্স করতে হবে। তখন মাস্টার্সে ভর্তি হওয়ার সময় এইখানে আমি ওই যেটাকে বলা হয় ইউনিভার্সিটি ট্রান্সফার নিয়ে এইখানে এসে মাস্টার্সে অ্যাকাউন্টিং এ ভর্তি হলাম। তখন আমি মহাসিন হলে থাকতাম। আমার অ্যাডজেসেন্ট কোনো হল ছিল না। আমাদের এক ফ্রেন্ড ছিল। ওদের রুমে আমি শেয়ার করে থাকতাম। মার্কেটিং এ পড়তো। হাফিজ নাম আমার খুব ভালো বন্ধু। তো তখন একটু মানে খুব রিস্ক লাইফ ছিল। তখন হলে আম ছাত্র রাজনীতি খুব প্রখর ছিল। তীব্র সন্ত্রাসী আন্দোলন হতো। মানে বিশেষ করে আওয়ামী লীগের একটা গ্রুপের সঙ্গে মারামারি হতো জহিরুল হকদের হলের সাথে। এসব নিয়ে অনেক কাহিনী আছে এগুলো পাবলিকলি বলতে চাই না। তবে এই রাজনীতিটা আমাদের পছন্দ হয়নি। আমাদের অনেক ছেলেপেলে মারাও গেছেন। তো
আমরা অনেকদিন পরে হল ছেড়ে দেই। আমার মনে আছে মাস্টার্স পরীক্ষার সময় আমরা হল ছেড়ে দিয়ে একটা কমার্শিয়াল মেস বলে যেটা, মেস লাইফ শুরু হয়ে গেল। মাস্টার্স পরীক্ষা আমরা মেসে বসে দিয়েছিলাম। তবে আল্লাহর অশেষ কৃপা মাস্টার্স পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছিল এবং যাই হোক মাস্টার্সের পরপরই আমি একটা বৈদেশিক এয়ারলাইন্সে চাকরি পেয়ে যাই। সেখানে অন্তত ৩-৪ বছর চাকরি করার পরে আমি এই প্রফেশনে চলে আসি, এখনকার প্রফেশনে। মোটামুটি আল্লাহর রহমতে হ্যাঁ, চ্যালেঞ্জ এবং স্ট্রাগল থাকবে যেহেতু আমরা ফার্স্ট জেনারেশন। তবে কিছু কৃতজ্ঞতা অবশ্যই আছে। আমার খুব বাবার প্রতিবেশী বলবো না, দূরাত্মীয় হলেও আত্মীয় ডক্টর হালিমা খাতুনের প্রতি আমি খুব কৃতজ্ঞতা। উনার বাসায় যেতাম, উনার কাছে পরামর্শ নিতাম। উনি আমাদের অনেক কাজ স্নেহ করতেন। সেই সঙ্গে আরেকটা বিষয়ে কৃতজ্ঞতা থাকে আমার ছোট চাচা সৈয়দ আতিয়ার রহমান। উনি আমাকে অনেক অচেনা জায়গা, অচেনা পরিবেশ, অনেক স্ট্রাগলের সাথে উনি হেল্প করেছেন। যাই হোক আমার অনেক বন্ধু-বান্ধব সবাই যারা ছিল ঢাকাতে যারা তখন তখন একটা ছিল এই জিনিসটা একটু বেশি করে স্মৃতিতে ভাসে আমাদের। যেমন তখন বাগেরহাটের ছেলেপেলেদের ঢাকায় কোনো থাকার জায়গা ছিল না। তখন যারা আসতো তখন ওই সিনিয়র ভাইরা তাদেরকে খুব হেল্প করতো। কোঅপারেট করতো যে জায়গা দিত, কোনো মাইসে দিত, হলে সিটের সঙ্গে থাকতে দিত, খেতে দিত। এরকম আমরাও অনেক পেয়েছি। তার ভিতরে আমরা এখনকার আম আমাদের ডাকসু সদস্য ছিল রফিকুল ইসলাম জগলু ভাই। উনি আমাদের খুব স্নেহ করতেন। একসাথে আমরা পলিটিক্সও করেছি। একসঙ্গে ওনার অনেক সাপোর্টও পেয়েছি। তারপরে তো ছাত্র আন্দোলনের একটা সময়ে আম ইলিয়াস গ্রুপ-ট্রুপ বিভিন্ন মিলে সমস্যা হয়েছিল। ওনাদের সঙ্গে সবাই আমরা ক্যাম্পাস ছেড়ে চলে যাই। আর তারপরে সার্টিফিকেট নিছি। আর ক্যাম্পাসের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। তারপরে তো অন্য সরকার আসলো। এই আরকি। তো যাই হোক আপনার সাথে মানে আজকে এই আড্ডা স্টেশন বিডিতে আপনাদের অনেক ধন্যবাদ। কথা বলে হুম। খুবই ভালো লাগলো। আপনার সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ আপনাকে। আপনাকে আপনি ধন্যবাদ। আপনার দর্শকদের অনেক ভালো শুভেচ্ছা। থাকবেন।